আহ ধন্যবাদ সবাইকে। সবাই আশা করি দেখতে পাচ্ছি এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। জি স্যার, ওকে, দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে। আজকে যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে আমাদের জিও টেক্সটাইল সম্পর্কে। তো টেকনিক্যাল টেক্সটাইলের একটি পার্ট জিও টেক্সটাইল। তো এখানে তিনটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো এমনিতেও জিও টেক্সটাইলের নাম শুনেছেন। তো জিও টেক্সটাইল বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে ভূমির সাথে বা ভূমি রিলেটেড বা মাটির সাথে যে রিলেটেড যে টেক্সটাইল গুলি কাজে লাগাই আমরা বা টেক্সটাইল গুলি ইউজ করি সেগুলোকে আমরা জিও টেক্সটাইল বলছি। তো পাশের চিত্রে দেখেন যে দুটো চিত্র, প্রথমে উপরে এবং নিচে দুটো চিত্র রয়েছে। তো এটা একটা মাটির গঠন যে সাবসয়েল, হ্যাঁ, উইদাউট জিও টেক্সটাইল, অর্থাৎ মনে করেন যে এটা একটা রাস্তা, সেখানে নতুন তৈরি করা হয়েছে, সেখানে কোনো প্রকার জিও টেক্সটাইল অর্থাৎ দেওয়া হয়নি, আরেকটাতে জিও টেক্সটাইল দেওয়া হয়েছে। তো দুটোর ক্ষেত্রে দেখেন যে গঠনটা কিন্তু ভিন্ন রকমের হয়েছে। এই ক্ষেত্রে মাটির কণাগুলো নিচে এই যে রক বা কংক্রিট গুলো আছে সেগুলো দেবে যেতে পারে, বাট নিচের ছবিতে যেটা আমরা জিও টেক্সটাইল দিয়েছি বা টেক্সটাইলের এ ধরনের একটা আবরণ দিয়েছি সেটা কিন্তু নিচের দিকে দেবে যায়নি, যার ফলাফল কিন্তু পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরকম। তো জিও টেক্সটাইলে শুধু এই ধরনের কাজ নয়, অনেক প্রকার কাজই রয়েছে, সেগুলোই আজকে আমরা জানার চেষ্টা করব। সবগুলো হয়তো সম্ভব না, কিন্তু ধরো প্রাইমারি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব টেকনিক্যাল টেক্সটাইলের জিও টেক্সটাইল সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই জানা উচিত বা জানা দরকার আমাদের যে জিও টেক্সটাইল কি বা জিও টেক্সটাইল কোনটা, কাকে বলে। যদি আমরা বলি যে জিও টেক্সটাইলস আর পারমিয়াবল ফেব্রিক্স। পারমিয়েবল মানে হচ্ছে যে যেটার ভিতর দিয়ে কোনো কিছু ভেদ করতে পারে। আমরা পড়তাম না আগে অর্ধভেদ্য ঝিল্লি, ভেদ করতে পারে হোয়েন ইউজড ইন অ্যাসোসিয়েশন উইথ সোয়েল, মাটির সাথে যখন ব্যবহার করা হয়। হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সেপারেট, আলাদা করতে পারবে। ফিল্টার, ফিল্টার করতে পারে। রেইনফোর্স, শক্তি প্রদান করতে পারবে, এবং একই সাথে কি প্রদান করছে, যে প্রটেক্ট অর ড্রেইন, এবং একই সাথে প্রোটেকশন দিচ্ছে এবং ড্রেইন করছে। সো টিপিক্যালি মেড ফ্রম দা, এটা সাধারণত কিসের হয়, পলিপ্রপিলিন অর পলিস্টারের সাধারণত হয়ে থাকে, তবে এটারই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। দিস আর কাম ফ্রম বেসিক ফর্মস অফ ফেব্রিক, যেমন সেটা হতে পারে ওভেন, সেটা হতে পারে নিট, সেটা হতে পারে নন ওভেন। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে যে জিও টেক্সটাইল আমাদের একটা টেকনিক্যাল টেক্সটাইল বলবো, অর্থাৎ একটা টেক্সটাইলের একটি প্রোডাক্ট যেটা কিনা পারমিয়েবল। অর্থাৎ পারমিয়েবল তো সবগুলোই, অর্থাৎ এই ক্ষেত্রে পারমিয়েবিলিটির একটা ডিফারেন্স রয়েছে, যেমন ফিল্টার পেপার। সেই ক্ষেত্রে এইখানে যেটা হয় যে মাটির যে কণাগুলি আছে, যেহেতু এটা মাটির সাথে ইউজ করা হয়, সেই মাটির কণাগুলি যেতে পারে না, বা মাটির লাইক সয়েল লাইক যে কণাগুলি আছে সেগুলো যেতে পারে না, কিন্তু সেটার ভিতর দিয়ে জল বা রস জাতীয় এ ধরনের পদার্থ কিন্তু সহজেই যেতে পারে। সেজন্য বলা হচ্ছে পারমিয়েবল, অ্যাসোসিয়েশন উইথ ইট হ্যাভ দ্য এবিলিটি টু সেপারেট করবে, ফিল্ট্রেট করবে, রেইনফোর্স করবে, প্রটেক্ট, ড্রেইন করবে, এই সমস্ত কাজে ব্যবহৃত করা হয়। এখানে দুটির কথা বলা হয়েছে, পলিপ্রপিলিন এবং পলিস্টার, এছাড়াও জুট, কটন, সবগুলো ইউজ করা হয়। সো জিওটেক্সটাইল কম্পোজিটস, এটাকে কম্পোজিটও বলা হচ্ছে, হ্যাভ বিন ইন্ট্রোডিউসড টু প্রডিউস সাস জিও গ্রিডস এন্ড মেশেস হ্যাভ them developed. So geogrids and geotextiles are withstand and things durable, etc. আমরা নিচে দুটো ছবি দেখতে পাচ্ছি, দেখেন। প্রথম ছবিটা, এটা আমাদের ওভেন স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে আহ, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। যে রাস্তা, কোনো একটা নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে যখন নরম মাটিতে বা নরম কোথাও স্থাপনা তৈরি করা হচ্ছে, সেই স্থাপনাতে এ ধরনের ফেব্রিক ইউজ করা হয়, বা যেন নিচের দিকে দেবে না যায়, হ্যাঁ, এগুলো হয়তো দেখেছেন। এবং একই সাথে আপনারা দেখবেন রাজশাহী যাদের বাড়ি, যে পদ্মার পাড়ে বাঁধ দেওয়া হয়েছে, পদ্মার পাড়ে গেছেন হয়তো অনেকে, সেখানে যে বস্তাগুলি রয়েছে সেগুলো কিন্তু জিও টেক্সটাইলের। ঠিক আছে? অর্থাৎ সেটার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারবে কিন্তু বেরোতে পারবে, কিন্তু বালির কণা বা মাটির যে কণাগুলি আছে সেগুলো বেরোতে পারবে না। তো এটা অনেক রকম হতে পারে, সেটা জিও নেটস হতে পারে, জিও সিনথেটিক ক্লে লিনার, জিও গ্রিডস হতে পারে, জিও টেক্সটাইল টিউবস হতে পারে, এনি ফর্মের হতে পারে। ক্লিয়ার? তাহলে জিও টেক্সটাইলটা হচ্ছে সেই টেক্সটাইল যেটা আমাদের মাটি বা সয়েলের সাথে রিলেটেড, এই সমস্ত কাজে বা প্রোটেকশনের জন্য, রেইনফোর্সমেন্টের জন্য, ড্রেনেজের জন্য ইউজ করা হচ্ছে। ওকে, সো আমরা যদি বলি যে জিও টেক্সটাইলের হিস্ট্রি, যদি আমরা বলি হিস্ট্রি বলতে প্রথমের দিকে এটা সেরকম ব্যবহার ছিল না। যখন 1950 সালে আর জে
ব্যারেত এটাকে ইউজ করেছিলেন। এখানে পাশের চিত্র আমরা একটা দেখতে পাচ্ছি, তার কিছু বাড়িঘর ছিল, সেটা ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সমুদ্র থেকে তিনি এই ধরনের কাপড়ের ব্যবহার শুরু করেছিলেন। তখন থেকেই আসলে মূলত আমাদের জিও টেক্সটাইলের যে ব্যবহারটা শুরু হয় ভাই এবং টেনশন নিয়ে না, সামনে ব্যাপকভাবে। দিয়ে আবার হবে বুঝছেন? এই কথা বলো টেনশন না। কি আছে, কোনো টেনশন নিয়ে না, টাকা পয়সা ছাড়া দাঁড়াইছি, টেনশন কি আছে, টেনশন নিয়ে না কোনো। ওকে, যেটা হচ্ছে তো প্রচুর পরিমাণে জিও টেক্সটাইল যেটা সিভিল বা কনস্ট্রাকশন কাজে প্রচুর পরিমাণে এখন ব্যবহৃত হয়। আহ, সেটাই দেখবো আমরা, অ্যাপ্লিকেশন সহ দেখবো কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। ওকে, প্রপার্টিস অফ দ্য জিও টেক্সটাইল যদি আমরা বলি যে একটা জিও টেক্সটাইল কি কি প্রপার্টিস থাকা দরকার বা কি রকমের প্রপার্টিস থাকা দরকার সেগুলো একটু আলোচনা করা দরকার। তো প্রপার্টিস এর ভিতরে প্রথমে যদি আসি যে প্রত্যেক ফিজিক্যাল, মেকানিক্যাল প্রপার্টিস, হাইড্রোলিক প্রপার্টিস, এন্ডুরেন্স, ডিগ্রেডেশন এন্ড সার্ভিসিবিলিটি প্রপার্টিস, অর্থাৎ মেকানিক্যাল ফিজিক্যাল তো সবগুলোরই থাকে, কিন্তু এই মেকানিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টিসটা কিরকম। আমরা সবাই একটু মিউট করি নিজেদেরকে, প্লিজ। আমি মিউট করার চেষ্টা করি, আমি কি আজকে মিউট করিনি? ওকে, সো ফিজিক্যাল প্রপার্টিস, মেকানিক্যাল প্রপার্টিস, হাইড্রোলিক প্রপার্টিস, এই প্রপার্টিস গুলো কিরকম সেগুলো একটু জানা দরকার। ফিজিক্যালি যদি আমরা আসি তাহলে যেটা হবে যে প্রাইমারি কনসার্ন আর ফাইবার কম্পোজিশন, যে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ওই ফাইবারের, অর্থাৎ কি ধরনের ফাইবার দিয়ে গঠিত, ফাইবার কম্পোজিশন, এরিয়াল ডেনসিটি, তার ডেনসিটিটা কিরকম, থিকনেস, স্টিফনেস এন্ড স্পেসিফিক গ্রাভিটি। ফিজিক্যাল প্রপার্টিস তো অনেক প্রকার রয়েছে, সেই অনেক প্রকার ফিজিক্যাল প্রপার্টিস এর ভিতরে জিও টেক্সটাইলের জন্য যে ধরনের ফিজিক্যাল প্রপার্টিসটা দরকার হয় সেটা কিরকম, সেটা হচ্ছে প্রথমেই আমরা চলে আসবো কম্পোজিশনে। কম্পোজিশনটা কি বলা হচ্ছে যে এটা কি ধরনের ফাইবার দিয়ে তৈরি, বা এটা কি সেলুলোজিক, এটা কি নন সেলুলোজিক, আর এটা কি কি ধরনের। ওকে, সেটা হতে পারে যেমন পলিস্টার, পলিপ্রোপিলিন, মোর স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ফাইবার। ওকে, কম্পোজিশন। এরিয়াল ডেনসিটি অ্যান্ড থিকনেস, এরিয়াল ডেনসিটি, প্রত্যেকটা ফাইবারের একটা ডেনসিটি রয়েছে। থিকনেস, একটা ফেব্রিক যেটা আমরা তৈরি করেছি সেটার একটা থিকনেস রয়েছে, মোটা চিকন। তারপরে যদি বলি স্টিফনেস, স্টিফনেস বা ভঙ্গুরতা বা ভাঁজ হয় কতখানি, বা ড্রেপাবিলিটি যদি তোমরা পড়ে থাকো, সেই ড্রেপাবিলিটিকেই আমরা মূলত স্টিফনেস দিয়ে প্রকাশ করছি। এটা কিরকম, মনে করে একটা কাপড়কে মাঝখানে ধরে উপরের দিকে টেনে তুলছে হাত দিয়ে, তাহলে সেটা যে পরিমাণ ভাঁজ হবে সেটাকে বোঝাচ্ছে। এটা বোঝার জন্য যদি আমরা বলি যে এরকম ভাবে একটা ফেব্রিককে যখন মার দিব তখন সেটা কি খটখটে হবে, একটু শক্ত হবে, ভাঁজ হতে চাইবে না, তো এই ধর্মটাকে স্টিফনেস বলা হচ্ছে। ওকে, স্পেসিফিক গ্রাভিটি, এবং সেই সাথে স্পেসিফিক গ্রাভিটিটা কাজ করছে। তো এই বিষয়গুলো থাকতে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস এর ভিতরে। বলা হচ্ছে এর অনেকগুলো প্রকারভেদের ভিতরে বলা হচ্ছে ইন জিও গ্রিড, যেটা জিও নেট রয়েছে, এ ধরনের এগুলো হচ্ছে যে জিও টেক্সটাইলের অনেকগুলো ক্লাসিফিকেশন। ওকে, অনেকগুলো ভাগে বা অনেক রকম ফর্মে তৈরি করা যায়। প্রপার্টিস সাচ এস স্ট্রাকচার টাইপ, জাংশন টাইপ, অ্যাপারচার সাইজ এন্ড শেপ অর প্রাইম ইম্পর্টেন্স। তো এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম সাইজ এবং শেপের ইউজ করা হয়। The structure of the geotextile from decades and application area of the material appropriate. The physical properties are more temperature and humidity dependent. Definitely. কারণ টেম্পারেচার, মনে করো বিশেষ করে আমরা যখন থার্মোপ্লাস্টিক ফাইবার গুলো ইউজ করব, সেই থার্মোপ্লাস্টিক ফাইবারের ক্ষেত্রে যদি টেম্পারেচার বেড়ে যায় সেটা সংকুচিত হয়ে যাবে। আবার ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে যদি হিউমিডিটিটা ফল করে, যদি মনে করো যে সেলুলোজিক ফাইবার, তাহলে সেটা যদি পানিতে আমরা দেই তাহলে তো একটা পাটের দড়ি আর নাইলনের দড়ি, অবশ্যই নাইলনের দড়ি বা পলিস্টারের দড়িটা বেশি দিন টিকবে পানিতে একটা ইয়ের দড়ি থেকে বা একটা রশির থেকে, পাটের থেকে। ওকে, তারপরে যদি আমরা দেখি যে আমাদের মেকানিক্যাল প্রপার্টিস, দেখো ফিজিক্যাল প্রপার্টিস এবং মেকানিক্যাল প্রপার্টিস প্রায় কাছাকাছি, বাট একটু ডিফারেন্স রয়েছে। বলা হচ্ছে যে মেকানিক্যালি কি রকম আচরণ করছে। তো যখন বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট হোয়ার জিওটেক্সটাইল ইজ রিকোয়ার্ড টু পারফর্ম এজ এ লোড বিয়ারিং মেম্বার আন্ডার অ্যাপ্লাইড লোডস, যখন এর উপরে লোডস পড়ছে তখন আসলে এটা কি ধরনের আচরণ দিচ্ছে সেটাকে আমরা বলতেছি মেকানিক্যাল প্রপার্টিস, যদিও এটা ফিজিক্যালের অন্তর্ভুক্তে আমরা বলতে পারি। What is required to survive on the field installation and related stresses, যখন আমরা মনে করো একটা ইয়েতে কি বলবো, একটা বেলুনে যখন আমরা পানি এবং বালি ভরবো তখন সেটা কি আস্তে আস্তে যখন লোড বাড়তে থাকবে তখন একটা সময় কি হবে, সেটা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এ ধরনের যখন জিও টেক্সটাইলের ক্ষেত্রেও কিন্তু যেহেতু পানির কণা এবং
বালির কণা আটকে থাকছে, তখন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে প্রেসার হয়। তবে এই প্রেসারে বা এই লোডের ফলে আমার যে ইয়েটা রয়েছে সেটা কি ধরনের আচরণ দিচ্ছে সেটাকে কিন্তু আমরা বলতেছি মেকানিক্যাল প্রপার্টিস, বা কি ধরনের আচরণ শো করছে। Categories and isolation. So isolation properties and determine the geotextile itself with the absence of surrounding soil. Performance properties are determined specific soil, etc. ওকে, তো এই ছিল আমাদের মেকানিক্যাল প্রপার্টিস, মিন্স যে মেকানিক্যাল অর্থাৎ লোডের ফলে সেটা কি ধরনের আচরণ দিচ্ছে, সার্ভাইভ করতে পারছে কি পারছে না সেটাকে আমরা বলছি। ওকে, নাও হাইড্রোলিক প্রপার্টিস। হাইড্রোলিক প্রপার্টিসটার কথা শুনে আমাদের একটু প্রেসার প্রেসার মনে হচ্ছে, তাই না? সো হাইড্রোলিক প্রপার্টিস আর the properties of geotextile roads are related directly to the filtration and drainage. অর্থাৎ ফিল্ট্রেশনের সিদ্দিকুর বলো, সিদ্দিকুর কিছু স্যার বল। গ্রুপ থেকে বলতেছে, জি স্যার গ্রুপ থেকে বলতেছে ওরা হচ্ছে ঢুকতে পারতেছে না স্যার, একটু কেন ঢুকতে পারছে না? কোথাও ঝামেলা হচ্ছে মনে হয়। না, কোথাও তো ঝামেলা নাই। বলতেছে মনে হয় যে অ্যাপ্রুভের কোনো বিষয় আছে এরকম কিছু বলতেছে। না, এখানে তো কেউ পেন্ডিং নাই, আচ্ছা স্যার ঠিক আছে। ওদের আবার জয়েন মানে করতে এমনিতে বলো, নেট প্রবলেম একটু এই জন্য। ওদের জয়েন আর করতে নেটের বলো। কারণে হতে পারে, আমি নিজেও অনেকক্ষণ ট্রাই করার পর ঢুকতে পারছি স্যার। হুম, নেটের প্রবলেমে হতে পারে। ওকে। ওকে স্যার আপনি ক্যারি অন করুন। দেখো তো এখানে যে বিষয়টা আসতেছে যে হাইড্রোলিক প্রপার্টিস বলা হচ্ছে, কারণটা হচ্ছে যখন একটা মেমব্রানের ভেতর দিয়ে আমাদের পাস হচ্ছে, পানিটা পাস হচ্ছে, তখন এখানে একটা প্রেসার কাজ করছে। তো এখানে যেহেতু আমাদের বালির কণা বা মাটির কণাগুলো আটকাচ্ছে এবং পানির কণাগুলো বেরিয়ে যাচ্ছে, তো এখানে একটা প্রেসার কাজ করছে, যেটাকে আমরা বলছি দিস প্রেসার। হাইড্রোলিক প্রপার্টিসটা ডিরেক্টলি কাজ করছে ফিল্ট্রেশনের সাথে বা ফিল্ট্রেশনের সাথে জড়িত। তাহলে যেটা যত বেশি ফিল্ট্রেশন, প্রেসার বেশি করলে ফিল্ট্রেশনটা বেশি হবে, প্রেসার কম করলে ফিল্ট্রেশনটা কম হবে, এবং সেই সাথে সেটা ড্রেনেজের সাথে জড়িত। ফাংশন অফ জিওটেক্সটাইল। সো ফিল্ট্রেশন ফাংশন অফ জিওটেক্সটাইল রিকোয়ারিজ, ফিল্ট্রেশনের জন্য যেটা দরকার, pore size sufficiently small to retain the irritable soil particle and to adequate allow the free passage of the sph from the protected soil। অর্থাৎ আমাদের যে পোর সাইজ রয়েছে, আমাদের যদি একটা নেটও তৈরি করি বা এটা যদি ওভেন হয়ে থাকে, তাহলে এটার যে গ্যাপটা রয়েছে, আমরা গামছায় পানি নিই না, আমাদের শার্টে বা গেঞ্জিতে অনেক সময় পানি নেই, তো পানি কি হয় একটা অনেকক্ষণ থাকে তারপর চুয়ে চুয়ে কিন্তু পড়ে যায়। তো এটা ডিপেন্ড করছে যে আমার পানিটা, আর একটা নেটে যদি পানি নেই মশারিতে, তাহলে দুটো কিন্তু একই রকম হবে না, তাই না? তাহলে এটা কতক্ষণ ধরে এটা থাকবে বা কতক্ষণ ধরে চুয়ে চুয়ে পড়ে যাবে সেই বিষয়টা কিন্তু ডিপেন্ড করছে এর উপরে। সরি, এক মিনিট, হ্যাঁ। ওকে, সো যে বিষয়টা বলছি আমি সেটা হচ্ছে, কেন ওরা কি আসতে পারছে না কেন? এখানে তো কেউ নাই, বুঝতেছি না কি কি বলতেছে। ওকে, যে পোর্ট সাইজের যে বিষয়টা রয়েছে, অর্থাৎ আমার পোর্ট সাইজটা যেরকম হবে তাহলে আমার যে পানির প্রবাহটা বা পানি কত তাড়াতাড়ি পাস করতে পারবে সেটা ডিপেন্ড করছে। ওকে, নাও বলা হচ্ছে যে ফিল্ট্রেশন প্রপার্টিজ আর কন্ট্রোল বাই দ্য পোর্ট সাইজেস, পোর্ট সাইজ ডিস্ট্রিবিউশন, এবং শুধুমাত্র পোর্ট সাইজটাই দিলেই হবে না, পোর্ট সাইজ ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ মনে করে এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে এদের দূরে দূরে, আবার যদি এরকম হয় ঘন ঘন হয়, সো ডিস্ট্রিবিউশনটা কিরকম, একটা একক ইউনিট এরিয়ায় সেটা কতখানি রয়েছে সেটাও কিন্তু ডিপেন্ড করছে। সো দ্য পারমিয়াবিলিটি অফ দ্য জিওটেক্সটাইল ইজ ডিটারমাইন্ড বাই দ্য measuring the rate of flow water through the fabric direction and normal to the plane of the porosity of the fabric. So porosity, permeability, transmission are the most important hydraulic properties. একই কথা, যদি porosity বলি, permittivity বলি and transmissivity বলি, সবটাই কিন্তু একই জিনিস, অর্থাৎ আমার এটার ভিতর দিয়ে কত তাড়াতাড়ি পাস হতে পারছে, এই কত তাড়াতাড়ি পাস হওয়াটাকে আমরা বলছি হাইড্রোলিক প্রপার্টিস। ওকে, এই হাইড্রোলিক প্রপার্টিসটা ডিপেন্ড করছে আমার পোর সাইজের উপর, পোর সাইজের ডিস্ট্রিবিউশনের উপর। তাহলে বাংলা কথা যদি বলি, যত বেশি গ্যাপ তাড়াতাড়ি বেরোবে, আর যদি কম গ্যাপ হয় তাহলে তাড়াতাড়ি যাবে না। ওকে, এছাড়াও যদি বলি
এন্ডুরেন্স বা ইনডিউস ডিগ্রেডেশন এন্ড সার্ভিসেবিলিটি প্রপার্টিস এর কথা যদি বলি, তাহলে অর্থাৎ একটা বস্তু কতদিন সার্ভিস, অর্থাৎ কতদিন আমাদেরকে সেবা প্রদান করবে, বা একটা শার্ট তুমি কতদিন পরতে পারো সেটা ডিপেন্ড করছে, বা আমাদের যে জিও টেক্সটাইলটা ইউজ করছি সেটা কত বছরের জন্য, 5 বছর 10 বছর, মনে করে নদী ভাঙ্গনের ক্ষেত্রে আমরা যে ফেব্রিকটা ইউজ করছি বা সেটা কতদিন থাকবে, 5 বছর 10 বছর 15 বছর, কতদিনের জন্য করছি। তো সেটাই বলা হচ্ছে যে এন্ডুরেন্স ডিগ্রেডেশন এন্ড সার্ভিসেবিলিটি প্রপার্টিস, যেটাকে আমরা ক্রিপ বিহেভিয়ার, অ্যাবারশন রেসিস্টেন্স, লং টার্ম ফ্লো ক্যাপাসিটি, ডিউরেবিলিটি, কনস্ট্রাকশন, সার্ভিসেবিলিটি এন্ড লংজিভিটি বলছি, একই সাথে সবগুলোকে আমরা সার্ভিসেবিলিটি প্রপার্টিস বলতে পারি। অফ দ্য জিওটেক্সটাইলস আর রিলেটেড দেয়ার বিহেভিয়ার ডিউরিং সার্ভিস কন্ডিশন ইনক্লুডিং টাইম। এটা অনেক রকম ভাবে নির্ভর করে, অর্থাৎ এটা কোথায় ব্যবহার করা হচ্ছে, কি রকম প্রেসার আছে এখানে, এবং একই সাথে এখানে কি কি ধরনের মাটির কন্ডিশন কি, হিউমিডিটি কিরকম, মাটির খারত্ব কিরকম, সবগুলোর উপর ডিপেন্ড করছে আমার এই সার্ভিসটা বা এটা কতদিন থাকবে বা চলবে। ওকে, এই ছিল মোটামুটি আমাদের প্রপার্টিস এর কথা। যদি আমরা বলি আমাদের জিও টেক্সটাইলের ক্ষেত্রে, তো সেখানে ফিজিক্যাল প্রপার্টিস রয়েছে। ফিজিক্যাল প্রপার্টিস এর ভিতরে কম্পোজিশন, এরিয়াল ডেনসিটি, থিকনেস, স্টিফনেস, গ্র্যাভিটির ইম্পর্টেন্স, এবং একই সাথে মেকানিক্যাল প্রপার্টিস এর ভিতরে লোড দিলে সেটা কি ধরনের বিহেভ করছে বা কত তাড়াতাড়ি ছিঁড়ে যায় কিনা সেটা ডিপেন্ড করছে, এবং হাইড্রোলিক প্রপার্টিস এর ভিতরে যে এর ভিতর দিয়ে পারমিয়াবিলিটিটা কিরকম, অর্থাৎ কত তাড়াতাড়ি বা নাকি কত আস্তে বেরিয়ে যেতে পারে অথবা বেরিয়ে যেতে পারে না, সেটা ডিপেন্ড করছে। সেটা ডিপেন্ড করছে আমার যে নেট বা জিও টেক্সটাইলটা রয়েছে সেটা জিও টেক্সটাইলের পোর সাইজের উপরে, সেটার পোর সাইজের ডিস্ট্রিবিউশনের উপরে ইত্যাদি। এরপরে যদি আমরা বলি আমাদের যে সার্ভিসেবিলিটি প্রপার্টিস, সেটা কতদিন টিকবে, সেটার ভিতরে যেমন ক্রিপ বিহেভিয়ার, অ্যাবারশন কিরকম ঘর্ষণ হয়, লং টার্ম ফ্লো ক্যাপাসিটি, যে একটা আমরা যখন ছাঁকনিতে পানি ছেঁকতে ছেঁকতে কিন্তু একটা সময় ছাঁকনিটাও বন্ধ হয়ে যায়, তার ব্লকগুলি বন্ধ হয়ে যায়, সেটা বোঝাচ্ছে ডিউরেবিলিটি ইত্যাদি। এই ছিল আমাদের বৈশিষ্ট্য। এখন যদি আমরা চলে আসি যে ক্লাসিফিকেশন অফ জিও টেক্সটাইলের ভিতরে, ক্লাসিফিকেশন আমরা দুটি ভাগে ভাগ করতে পারছি, অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারিং সিস্টেমের উপর বেস করে, আর অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ ইউজ, অর্থাৎ কোন প্রজন্ম ইউজ করছি, কয়বার ইউজ করছি এটা নয়, কত প্রজন্ম ইউজ করছি। যেমন এখন আমরা কি থার্ড বা ফোর্থ জেনারেশন বলতে পারি, যে আগের মোবাইল ফোন বা এখনকার মোবাইল ফোন, সেটা বোঝাচ্ছে, ইট ইজ নট সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড। ওকে, সো ক্লাসিফিকেশন অফ দ্য জিও টেক্সটাইলের ক্ষেত্রে আমরা যদি প্রথমে আসি, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর উপরে, অর্থাৎ কিভাবে তৈরি করা হচ্ছে বা কোন কনস্ট্রাকশন, কোন স্পেসিফিক ম্যানারে তৈরি করা হচ্ছে কিনা তার উপর বেস করে। এটা হতে পারে ওভেন জিও টেক্সটাইল, অর্থাৎ ওভেন জিও টেক্সটাইল তাদেরকে বলা হচ্ছে যখন আমরা ওভেন, অর্থাৎ টেক্সটাইল তো কি ফেব্রিক তৈরি করতে হবে, সেই ফেব্রিকটা যখন আমাদের এই ধরনের সয়েল এরেশন বা এই ধরনের কাজে ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে আমরা জিও টেক্সটাইল বলছি। তখন এই ধরনের ফেব্রিক যারা এই ধরনের কাজে, অর্থাৎ জিও টেক্সটাইল হিসেবে আমরা বলছি, তাদের কনস্ট্রাকশনটা যখন ওভেন ফেব্রিক অর্থাৎ ওয়ার্প এবং ওয়েফট অনুযায়ী হবে তখন সেটাকে আমরা ওভেন জিও টেক্সটাইল বলছি। একইভাবে যখন সেটা নিটেড হবে তখন সেটা নিটেড জিও টেক্সটাইল আমরা বলছি, এবং একইভাবে সেটাকে আমরা যদি বলি নন ওভেন জিও টেক্সটাইল, সেটাও আমরা জানি নন ওভেন যখন তৈরি করা হয় সেটাকে নন ওভেন জিও টেক্সটাইল বলছি। এছাড়াও নন ওভেন ছাড়াও আরো অনেক প্রকার জিও টেক্সটাইল তৈরি করা যায়। তো নন ওভেনের ভিতরে আমরা জানি যে আমাদের ফাইবারের মধ্যে যে বন্ডিংটা তৈরি করা হয় সেই বন্ডিং টেকনিক গুলো কিরকম, যেমন নিডল পাঞ্চিং, থার্মাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং ইত্যাদি। তো নিডল পাঞ্চিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, হয়তোবা তোমরা জেনেছো বা পড়েছো যে কিভাবে হয়। তো আমাদের দেশে তোমরা লক্ষ্য করে থাকবা যে কুঁড়ে ঘর যেগুলো আগে ছন দিয়ে ছাওয়া হতো, তো সেক্ষেত্রে কি করা হতো, একটা বাঁশের কঞ্চি ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো রশিটা, আবার হাত দিয়ে তারপর উঠিয়ে নেওয়া হতো উপরে। তো যার ফলে কি হতো, রশিটা ভিতর থেকে উপরে উঠতো। তো এখন এইরকম একটা ফেব্রিক লেয়ার, ফাইবার লেয়ার সাজানো হলো, সাজানোর পর এরকম যদি একটা নিডল উপরে নিচে করা হয় তাহলে কি হবে, ফাইবার গুলো নিচের গুলো উপরে যাবে, উপরে গুলো নিচে যাবে, নিচের গুলো উপরে যাবে, উপরে গুলো নিচে যাবে, তাই না? তাহলে উপরে নিচে যখন যাবে ফাইবার এন্টাল কন্ডিশন গুলি, অ্যারেঞ্জমেন্ট গুলি, তখন সেখানে কি একটা বন্ডিং এর সৃষ্টি হবে, এটাকে নিডল পাঞ্চিং বলছে। এছাড়াও রয়েছে থার্মাল বন্ডিং, অর্থাৎ বিশেষ করে যে সমস্ত থার্মোপ্লাস্টিক ফাইবার রয়েছে সেই সমস্ত থার্মোপ্লাস্টিক ফাইবারের ক্ষেত্রে আমরা কি করতে পারি যে যখন এটার ইয়ে হচ্ছে, অর্থাৎ কি বলবো, যে হিট দিচ্ছি তখন সেটা কিন্তু গলে যাচ্ছে, গলে গিয়ে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। আমরা এখন যেগুলো ইউজ করে থাকি ম্যাক্সিমাম আমাদের যে ইয়েগুলো রয়েছে, মাস্ক গুলি রয়েছে, এগুলো কিন্তু সবই
থার্মোপ্লাস্টিক বা থার্মাল বন্ডিং এর মাধ্যমে তৈরি করা, অর্থাৎ অনেকগুলো ফাইবারকে একসাথে করে হিট দেওয়া হচ্ছে, হ্যাঁ, যার কারণে সেটা মেল্ট হয়ে একটা অপরটার সাথে লেগে যাচ্ছে। কেমিক্যাল বন্ডিং রয়েছে, এছাড়াও যখন কেমিক্যাল বা কোনো প্রকার গ্লু বা এই ধরনের কিছু আমরা ইউজ করছি তখন সেটাকে কেমিক্যাল বন্ডিং বলছি। এছাড়াও চলে আসবে স্টিচ বন্ডিং এ। স্টিচ বন্ডিংটা অনেক বেশি মজার। যেমন গ্রামে আমরা মা কাকিরা কি করতো, যে কাঁথা সেলাই করতে হতো, তোমাদের দিকেও আছে, কাঁথা সেলাইয়ের জন্য কি করা হতো, কয়েক লেগ ফেব্রিক দিয়ে তারপর কি করা হতো, সুচ দিয়ে উপর নিচে সেলাই করা হতো। তো এইটাও একইভাবে অনেকগুলো লে অফ ফেব্রিককে, অনেকগুলো লে অফ ফাইবারকে, ফাইবার লেকে কি করা হয়, স্টিচ বন্ড স্টিচ করা হয়। যে স্টিচ বন্ডে যে প্রডিউস বাই ইন্টারলকিং ফাইবারস এন্ড বোথ, একই সাথে এরকম ভাবে সেটাকে স্টিচ লক করা হয়, স্টিচ করা হয়, তাহলে সেটাও কি আটকে গেল। মনে করো অনেকগুলো নন ওভেনের শীটকে তুমি সেলাই করলা, তাহলে কি সেটা হয়ে গেল। এছাড়াও যদি আমরা বলি যে জিও গ্রিডস রয়েছে, যে হ্যাভ ওপেন গ্রিড লাইক অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, তারপরে যদি আমরা বলি এ ধরনের, এটা এখন যেগুলো আসতেছে এগুলো এদেরই তো এখানে কিছু আমরা কনস্ট্রাকশন দেখছি, যেমন ইউনিএক্সিয়াল, বাইএক্সিয়াল, এগুলো সাধারণত ইয়ের ক্ষেত্রে তৈরি করা হয়, নন ওভেনের ক্ষেত্রে যে সেলাইগুলো স্টিচ বন্ডের ক্ষেত্রে। গ্রিড যেটা তোমাদের বললাম, যে গ্রিড হয়তো বুঝতে পারছো না, যে আমাদের ফেন্স, যেটা ফেন্স লাইক স্ট্রাকচার, এরকম গ্রিড, ডায়মন্ড, ইউনিফর্ম, সেলুলার ইত্যাদি যে কোনো প্রকার সাইজ হতে পারে। ওকে, এরপরে চলে আসবো জিও নেটস। ওপেন গ্রিড লাইক আমাদের কিছু নেটস রয়েছে, তখন নেট তৈরি করতে পারি। জিও মেমব্রেন রয়েছে, কন্টিনিউয়াস ফ্লেক্সিবল শীট ম্যানুফ্যাকচার ফ্রম ওয়ান অর মোর সিনথেটিক ম্যাটেরিয়াল, ডাবল হতে পারে। রিলেটিভলি ইম্পারমিয়েবল, যেমনটা হচ্ছে যে আমাদের যে চায়ের ইয়েটা রয়েছে না প্যাকেজিং এর ফলে, যেটা দিয়ে আমরা টি ব্যাগ বলি, যে জিও নেটসটা তো ফাঁকা ফাঁকা, কিন্তু জিও মেমব্রেনসটাই লাইক যে রিলেটিভলি ইম্পারমিয়েবল and used কি linear fluid or gas contaminant and vapor barriers। এরপরে যদি আমরা বলি জিও কম্পোজিটস, কম্পোজিট শব্দটা আসলে বোঝায় যে দুই বা ততোধিক বস্তুর সম্মেলন। এই কম্পোজিটস এর ক্ষেত্রে যদি আমরা বলি মেড ফ্রম কম্বিনেশন অফ টু অর মোর জিওসিনথেটিক টাইপ, অর্থাৎ দুই বা ততোধিক প্রকার, মনে করো জিও নেটস এবং জিও মেমব্রেন একসাথে ইউজ করলাম, তো এই ক্ষেত্রে সেটাকে আমরা জিও কম্পোজিটস বলতে পারি, যেমন জিও টেক্সটাইল, জিও গ্রিড, জিও নেট, জিও মেমব্রেন। ওকে, জিসিএল এটাও জিও কম্পোজিটস, যেখানে বলা হচ্ছে যে প্রি ফ্যাব্রিকেটেড উইথ এ বেনোটাইট ক্লে। এখানে ক্লে আমরা ইউজ করছি, ক্লে মানে আমাদের কিন্তু নরমাল কাদা নয়, ক্লে কিন্তু নেটে সার্চ করলে দেখবা ক্লে এক প্রকার ম্যাটেরিয়াল, অর্থাৎ যেটা কিভাবে বলবো, যে এটা কিন্তু নরমাল যে কাদার ঠিক আছে, কিন্তু এই কাদা নয়। লেয়ার এন্ড টপিক্যালি ইনকর্পোরেটেড বিটুইন টপ এন্ড বটম অফ দ্য জিওটেক্সটাইল এন্ড কি বেনোটাইল বন্ডেড জিওমেমব্রেন সিঙ্গেল লেয়ার, অর্থাৎ কম্পোজিট যখন আমরা করবো এটার সাথেও করতে পারি। এছাড়াও জিও পাইপস, জিও সেল, জিও ফোম ইত্যাদি ইউজ করা হয়। তো এই হলো আমাদের অন দা এর উপরে ক্লাসিফিকেশন, অর্থাৎ আমাদের কিভাবে তৈরি করা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিস্টেমের উপর ক্লাসিফিকেশন। এরপরে যদি আমরা বলি অ্যাকর্ডিং টু দা টাইম অফ ইউজ, সেটার উপর বেস করে যে ফার্স্ট জেনারেশন, দেখো একটা সময় ছিল আমাদের, একটা বাসায় যখন পাড়ায় যখন ফোন আসলো, তখন মোবাইল ফোন আমরা কিন্তু কেউ কখন চোখে দেখি নাই, যে হ্যাঁ এভাবে কি কথা বলা যায় নাকি, বিশ্বাসই হতো না, তাই না? তখনকার বাটন ফোন ছিল, তারপর আস্তে আস্তে সেটাতে ছবি তোলা যাচ্ছে, তারপর এখন যেটা চলে এসছে মোস্টলি অ্যান্ড্রয়েড, এবং এখন কি ফোন ফোল্ডিং ও করা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, 3D অ্যানিমেশন থেকে শুরু করে অনেক কিছু। তাহলে এই যে ফার্স্ট জেনারেশন বলতে কিন্তু ওই নোকিয়া ফোনকে বোঝাচ্ছে, অর্থাৎ আমরা যখন ফার্স্ট জেনারেশন জিও টেক্সটাইল বলতে বোঝাচ্ছে, যখন জিও টেক্সটাইল আসলে এই পারপাসে ইউজ করব এই জন্য তৈরি করি নাই, আমাদের যে নর্মাল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অর্থাৎ নর্মাল ক্লোদিং পারপাস, এই পারপাসে তৈরি করেছি, কিন্তু এটাকে তখন আমরা আবার এই জিও টেক্সটাইল হিসেবে ইউজ করছি, তখন সেটাকে আমরা ফার্স্ট জেনারেশন বলছি, অর্থাৎ এখানে স্পেশাল কোনো ফিচার যুক্ত করা হয়নি। সেকেন্ড জেনারেশন বলা হচ্ছে তখন আমাদের উদ্দেশ্য ছিল যে হ্যাঁ এই কাজে ইউজ করব, বাট তৈরি করছি কিন্তু এখানে মডার্ন টেকনোলজি ছিল না। তৃতীয়ত থার্ড জেনারেশন যদি আমরা বলি, যে থার্ড জেনারেশনের ক্ষেত্রে চলে আসতেছে যে হ্যাঁ এই ধরনের আমরা এখন যেমন মডার্ন মোবাইল ফোন, এই ক্ষেত্রে আমরা আমাদের যে রিকোয়ার্ড প্রপার্টিস গুলি দরকার, সেই প্রপার্টিস গুলি আমরা মিট করতে পারছি, আমাদের যে জিও টেক্সটাইল তৈরি করে সেটাতে মিট করতে পারছি। তাহলে ফার্স্ট জেনারেশন জিও টেক্সটাইল ছিল, আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু এটা আমরা ইউজ করতে পারছি। নর্মাল মনে করো বিছানার চাদর, সেটাকে আমরা এই কাজে ইউজ করছি, হ্যাঁ তখন সেটাকে আমরা বলতে পারি ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন মনে করো যে আমি কি যে ধান খেতে পানি দেওয়ার সময় ডিপ টিউবওয়েলের পানি অনেক বেশি জোরে ছুটে যায়, তখন সেটাকে রক্ষা করার জন্য
আমি একটা বস্তায় মাটি ঢুকালাম, ঢুকে সেটাকে বন্ধ করলাম, হ্যাঁ এটা উদ্দেশ্য ছিল কিন্তু হাইলি ফিচার্ড অর্থাৎ মডার্ন না। পরবর্তীতে আমরা সেটাকে কি মডার্ন করে ফেললাম, সেটাকে আমরা বলতেছি থার্ড জেনারেশন। ওকে, এই ছিল কথা। এবার যদি আমরা একটু ফাংশনে চলে আসি যে এটার ফাংশনটা কি। তো এটার ফাংশনটা মূলত হচ্ছে যে প্রটেক্ট করা আমাদের যে সয়েলটা আছে সেটাকে। তো এই সয়েল শুধু প্রটেক্ট করা নাই, একই সাথে যদি আমরা বলি যে ফিল্ট্রেশন এন্ড ড্রেনেজ, রেইনফোর্সমেন্টস, এনভায়রনমেন্টস, রেল রোডস, ইরোশন, সেডিমেন্টেশন এক্সেট্রা, যেখানে দেখিয়েছি আমি যে ফিল্ট্রেশনের হয়েছে ড্রেনেজ, রেইনফোর্সমেন্ট, শক্তি, সেপারেশন, ওয়াটারপ্রুফিং, কোশন এক্সেট্রা। তো সেটা একটু চলো দেখি আমরা। প্রথমেই যদি আমরা চলে আসি সেপারেশন, সেপারেশনের ক্ষেত্রে যদি আমরা বলবো যে কোনো কিছু সেপারেট করতে আমরা ইউজ করা, বিশেষ করে মাটির যে কণাগুলি রয়েছে সেগুলাকে এবং পানিকে আলাদা করতে আমরা সাধারণত ইউজ করে থাকি। বলা হচ্ছে সেপারেশন ইজ দ্য প্রসেস টু প্রিভেন্টিং আনডিজায়ারেবল মিক্স অফ টু ডিসিমিলার ম্যাটেরিয়াল। দ্য জিওটেক্সটাইল অ্যাক্ট এস এ সেপারেটিং লেয়ার বিটুইন দ্য ফাইন এগ্রিগেটস এন্ড কোর্সার এগ্রিগেটস অর সয়েল এক্সেট্রা। এরপরে যদি সংক্ষেপে শেষ করি যেহেতু 8 মিনিট, ড্রেনেজ রয়েছে। ড্রেনেজের ক্ষেত্রে যে আমরা যখন এটাকে ড্রেনেজের কাজে ইউজ করব, অর্থাৎ যেহেতু এটা দিয়ে পানি কম বেরোতে পারবে বা এই ধরনের ম্যাটেরিয়াল গুলো, তখন সেক্ষেত্রে ড্রেন বা ক্যারি ফ্লুইড পরিবহন করতে পারে, পাইপের মতো ইউজ করতে পারি, ব্ল্যাঙ্কেটের মতো ইউজ করতে পারি। মনে করো এখন তোমরা যারা ওই যে বায়োফ্লকে মাছ চাষ দেখেছো, ঠিক আছে, সেটাও কিন্তু এই জিনিস। ওকে, ব্ল্যাঙ্কেট। রেইনফোর্সমেন্ট, অর্থাৎ রেইনফোর্সমেন্ট বলা হচ্ছে যে শক্তি যোগাবে। তো বিশেষ করে যখন রোডের নিচে দেওয়া হয় তখন কি সেটা মাটির কণাগুলো ধুয়ে চলে যেতে দেয় না বা কংক্রিটের কণাগুলোকে নিচে চলে যেতে দেয় না, যার কারণে সেটা কি শক্তি যোগাচ্ছে। ময়েশ্চার এন্ড লিকুইড ব্যারিয়ার, একই সাথে সেটা ময়েশ্চার ধরে রাখছে এবং লিকুইডটাকে পাস করতে দিচ্ছে না। ইরোশন কন্ট্রোল, যে কোনো প্রকার ইরোশন অর্থাৎ ভাঙ্গন এই ধরনের রক্ষা করে, যেমন নদী ভাঙ্গনের ক্ষেত্রে আমরা এটা করে থাকি, যার চমৎকার উদাহরণ হচ্ছে পদ্মার পাড়। সেলিং, কোনো কিছু সেল করতে বা এ ধরনের কাজে কিন্তু আমরা ইউজ করে থাকি, অর্থাৎ প্যাকেজিং করতে। প্রোডাকশন, তো বিভিন্ন প্রকার প্রোডাকশনের কাজে ব্যবহৃত হয়, যেমন স্টিচ এন্ড রিডিউস দ্য প্রিভেন্ট ড্যামেজ অফ ইরোশন টেক জিএ স্ট্রাকচার। বিশেষ করে আমরা যখন এখন বাসা বাড়িতে যখন কনস্ট্রাকশন করা হয় সেই ক্ষেত্রে দেখি, বা অনেক সময় রেল রোডস এগুলো ক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিও টেক্সটাইল ইউজ করা হয়। ওকে, আমরা যদি এই পর্যায়ে একটু আসি যে কি ধরনের ফাইবার সাধারণত ইউজ করা হয় জিও টেক্সটাইলের ক্ষেত্রে। তো আমরা জানি দুটি ধরনের ফাইবারই ইউজ করা হয়, ন্যাচারাল এবং সিনথেটিক ফাইবার। তবে ন্যাচারালের থেকে সিনথেটিক ফাইবারটা বেশি ইউজ করা হয়। কারণটা হচ্ছে যেহেতু যখন আর্দ্রতা বেশি হবে বা মাটির সাথে থাকবে সেই ক্ষেত্রে আমরা জানি যে পানিতে বা আহ, আমাদের ন্যাচারাল ফাইবার গুলি সাধারণত এতটা শক্তিশালী নয়, যেটা পচে যায়। তো ন্যাচারাল ফাইবার গুলোর ভিতরে রেমি এবং জুট মোটামুটি ইউজ করা হয়। বিশেষ করে জুটের প্রচলনটা এটা আরো বাড়ানো যেতে পারে যেহেতু আমাদের দেশে জুট সহজলভ্য। দ্বিতীয়ত সিনথেটিক ফাইবারের ভিতরে অনেক বেশি পপুলার পলিস্টার, পলিএমাইড, পলিথিন, পলিপ্রপিলিন। পলিস্টার, পলিএমাইড প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং তোমরা হয়তো চোখে পড়বে, দেখে থাকবে। ওকে, তো এছাড়াও স্কোপ গুলি আমাদের কোথায় কোথায় রয়েছে একটু আগে তো আমরা এলোমেলো করে পড়লাম, এবার একটু সরাসরি অ্যাপ্লিকেশন গুলোতে চলে আসি। যেমন হচ্ছে রোড ওয়ার্ক। তো প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছি যে নরম মাটিতে যখন রাস্তা তৈরি করা হয় তো এই ধরনের জিও টেক্সটাইল ইউজ করা হয়। আমাদের দেশে এখনো রোডের ক্ষেত্রে এই ধরনের জিও টেক্সটাইল ইউজ করতে আমি দেখিনি, অনেকে তোমরা হয়তো দেখে থাকতে পারো, যে নিচের যেন কংক্রিটটা দেবে না, যে যদিও প্রচুর পরিমাণে এখানে প্রেসারাইজ করে বা ওই যে কি সেটাকে বলে ডলে যেটা দিয়ে সেটা নিয়ে প্রচুর পরিমাণে প্রেসারাইজ করে ঠিক করা হয়, তারপরেও কিন্তু এই ধরনের গুলো দেওয়া হয়। তারপর রেল ওয়ার্কস, এই যে পাশের যে চিত্রটা দেখা যাচ্ছে যে যে সমস্ত এই ধরনের মানে ডেঞ্জারাস, অর্থাৎ আমরা নাটোরের চলন বিল দিয়ে গেছি না, যে পানির সময় কি পুরোটা নিমজ্জিত হয়ে থাকে। তো এই ধরনের ক্ষেত্রে যে পানিটা যেন উপরে কংক্রিট দিয়ে দেওয়া হচ্ছে বা পাথর দিয়ে দেওয়া হচ্ছে, পাথর তো আর পানিতে যাবে না কিন্তু তার যে মাটিটা আছে সেটা চলে যাবে। সো এটাকে রক্ষা করার জন্য কিন্তু এই ধরনের জিও টেক্সটাইল ইউজ করা হচ্ছে। এছাড়াও যদি আমরা বলি যে এগ্রিকালচারের ক্ষেত্রে দেওয়া হয়, এখানে এগ্রিকালচারের ছবিটা নাই, এখানে ড্রেনেজের ছবিটা। তো এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কি করি, যারা কাঁচা চাষাবাদ করি, যে আগাছা না জন্মায় সেজন্য আমরা কি করি, বিভিন্ন প্রকার খড় বা খড়কুটো দিয়ে ঢেকে দেই যেন আগাছা না জন্মায়। তো এটার জন্য কিন্তু আমরা জিও টেক্সটাইল ইউজ করতে পারি। শুধু গাছটা এদিক দিয়ে বেরোবে আর আগাছাটা ভিতরে অর্থাৎ জন্মাবে না, আলো না পেলে তো আর জন্মাচ্ছে না। তো শুধুমাত্র এক্ষেত্রেই না, এছাড়াও যে রিভার, ক্যানেল, কোস্টাল ওয়ার্কস, তো
এই যে ড্রেনেজ, ঠিক আছে, এই ড্রেনেজের ক্ষেত্রে আমরা জিও টেক্সটাইল ইউজ করতে পারি যে মাটিটা কি হবে, ধুয়ে যাবে না। ঠিক আছে, আমাদের সমস্যাটা কি যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হলে মাটিটা ধুয়ে চলে যায়, এটা যাবে না। তারপর যে পানি ধারণ করে রাখার যে ব্যবস্থা, হ্যাঁ, সেটাও কিন্তু করা যাচ্ছে এই জিও টেক্সটাইলের মাধ্যমে। আহ, বা এটাতে আরো কোনো প্রকার সয়েলিং দিলে যেটা হবে যে এটা চলে যাবে না, সয়েলটা চলে যাবে না, বা সয়েলটা এখানে পানি থাকলে সয়েলটা, মাটির নিচে তো এমনিই পানি থাকবে পুকুরে, তো এখানে যদি তুমি জিও টেক্সটাইলটা দাও তাহলে যেটা হবে পানির কন্টাক্টটা সরাসরি ইয়ের সাথে হচ্ছে না, মাটির সাথে কণাগুলো, যার কারণে চলে আসবে না। ওকে, তো এই ক্ষেত্রে ইউজ করা যাবে। অ্যাডভান্টেজ যদি আমরা বলি যে কস্ট সেভিং, কনস্ট্রাকশন স্পিড, চিপ সাপ্লিমেন্ট ইত্যাদি অনেক প্রকার রয়েছে, ইউভি রেসিস্ট্যান্স ইত্যাদি। গ্লোবাল মার্কেট খুবই ভালো, এটা আপরেজিং হচ্ছে, আশা করি ভবিষ্যতে আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন এখন কোভিড এর কারণে আমরা মোটামুটি পিপিই বা এই ধরনের মেডিকেল টেক্সটাইল গুলি তৈরি করছি, ভবিষ্যতে আমাদের এই মার্কেটটাও ধরা উচিত। আহ, বাংলাদেশের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টরি আছে যারা এই ধরনের জিও টেক্সটাইল তৈরি করে, যেমন এখানে অনেকগুলো নাম আপনারা দেখতে পাচ্ছেন। রোহানি ফেব্রিক্স, নিটওয়্যার, এক্সট্রা পাওয়ার বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড টেক্স ইত্যাদি। আহ, এখন করে কিনা জানি না, তবে এটা না করতো, এই ফ্যাক্টরিতে অনেকে আছেন কিনা তাও জানি না। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের লেসন। এখানে তেমন কিছু আলোচনা করা হয়নি। আজকে যে লেসনটি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে জিও টেক্সটাইল, অর্থাৎ সয়েল বা জিও ভূমির সাথে যে ধরনের টেক্সটাইল গুলি আমরা কাজ করি নিয়ে সেগুলোর কথা বলা হয়েছে। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা মাটির সাথে থাকবে এবং একই সাথে সেটার এবিলিটি থাকবে সেপারেট করতে, ফিল্টার করতে, রেইনফোর্স করতে, প্রটেক্ট করতে ও ড্রেইন করতে। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। হিস্টোরি যদি আমরা বলি যে ব্যারেট এটাকে সর্বপ্রথম, এর আগেও হয়েছে, হয়তো তিনি সর্বপ্রথম এটাকে ইউজ করছেন, অর্থাৎ তিনি সেটা ফোকাস হয়েছে বা আমরা যেটাকে এখন বলি ভাইরাল হয়েছে। তারপরে যদি বলি প্রপার্টিস এর ক্ষেত্রে ফিজিক্যাল, মেকানিক্যাল, হাইড্রোলিক এবং ফিজিক্যালের ভিতরে আমরা যেটা বলি যে কম্পোজিশনটা মাস্ট, এরিয়াল ডেন্সিটি, থিকনেস, স্টিফনেস, গ্রাভিটিটা কিরকম, মেকানিক্যালের ভিতরে লোডটা, বিয়ারিং ক্ষমতাটা কিরকম, হাইড্রোলিকের ভিতরে কি পরিমাণ পাস হতে পারবে, যেটাকে আমরা পোর্ট সাইজের উপর ডিপেন্ড করছে। তারপরে যদি আমরা বলি ডিগ্রেডেশন, সার্ভিসিবিলিটি, প্রপার্টিস এর ক্ষেত্রে কতদিন থাকবে, অ্যাবারশন, ঘর্ষণ, রেজিস্ট্যান্স, ক্রিপ কিরকম হবে, এগুলো। ক্লাসিফিকেশনের মধ্যে দুই প্রকার, ম্যানুফ্যাকচারিং এর উপর অ্যাকর্ডিং টু দা টাইম অফ ইউজ এর উপর ডিপেন্ড করছে। সো ক্লাসিফিকেশনের উপর যদি আমরা বলি যে ওভেনের, অর্থাৎ ওভেন যেটা তৈরি করা হয় সেটা ওভেন, নিটেড যেটা নিটেড, নন ওভেন সেটা নন ওভেন, স্টিল বন্ডেড, জিও গ্রিডস বেড়ার মতো, ঠিক আছে, গ্রিড। তারপরে জিও নেটস, নেট এনি প্রকার হতে পারে, জিও মেমব্রেন, জিও কম্পোজিট, জিএসএল, তারপর কি জিও পাইপ, জিও সেল, জিও ফোম এক্সেট্রা, অ্যাকর্ডিং টু দা টাইমের উপর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনারেশন। ফাংশন আপনারা কেটে গেলে আবার জয়েন করবেন সেম লিংকে। ফাংশন অফ জিওটেক্সটাইল আমরা দেখলাম ফিল্ট্রেস, ড্রেনেজ, হ্যাঁ, ফিল্ট্রেশন, সেপারেশন, রেইনফোর্সমেন্ট, লিকুইড ব্যারিয়ার, রিলেশন কন্ট্রোল, প্রোটেকশন এক্সেট্রা। ফাইবারের ক্ষেত্রে আমরা দেখেছি কি কি ফাইবার, সিনথেটিক এবং ন্যাচারাল ফাইবার। একই সাথে কোথায় কোথায় ইউজ করা হয়, রোড ওয়ার্কস, রেলওয়ে ওয়ার্কস, এগ্রিকালচারের ক্ষেত্রে। তারপরে আরো রয়েছে আমাদের রিভার, ক্যানাল, কোস্টাল ওয়ার্কস এর ক্ষেত্রে। এছাড়াও কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং সেই অ্যাডভান্টেজের সাথে গ্লোবাল মার্কেট। তারপরে যদি আমরা বলি যে বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিরকম, তো সেই ক্ষেত্রে কিছু ফ্যাক্টরি আছে যারা তৈরি করেন অলরেডি। তো এই ছিল আজকের লেকচার, আপনারা প্লিজ কেটে গেলে আবার জয়েন করবেন। তো এখন কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা প্লিজ রেইজ করতে পারেন আপনাদের কথা, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর কেটে গেলে জয়েন করবেন, তারপর আমরা আবার। মেকানিক্যাল ওটা একটু আরেকবার বলুন। মেকানিক্যালটা হচ্ছে যে আমরা যখন আপনি ধরে করেন একটা ধানের বস্তা, চেনেন তো, জুটের, ঠিক আছে, সেখানে কি পরিমাণ ধান জি ঢোকালে স্যার। সেটা ফেটে যাবে না, অর্থাৎ কি পরিমাণ লোড দিলে, অর্থাৎ লোডের এগেইনস্টে আমার এটা কি ধরনের বিহেভিয়ার করবে, ঠিক আছে, কত লোড দিলে সেটা টিকবে কিনা, সেটাকে আমরা বলতেছি মেকানিক্যাল প্রপার্টিস। তো সেই ক্ষেত্রে জিও টেক্সটাইল যেখানে ইউজ করব আমরা, বিশেষ করে যদি নদী ভাঙ্গনের ক্ষেত্রে ইউজ করি, সেই ক্ষেত্রে আমার যে জিও ইউজ হবে সেটা আমার যে প্রেসারটা আসবে বাইরে থেকে, বালি বা পানি, সেটাকে ধারণ করতে পারবে কিনা। বুঝতে পেরেছেন? আপনি হয়তো সমুদ্রে গেছেন বা সমুদ্রে এখন এরকম ওই জিও টেক্সটাইলের ব্যারিয়ার দিয়ে রাখছে যে